2019 সালে জম্মু এন্ড কাশ্মীরে যখন আর্টিকেল 370 তুলে দেওয়া হয়, তখন এই মোদী সরকার, বিজেপি সরকার লাদাখকে, জনগণকে নানান রকম প্রতিশ্রুতি দেয়। চাকরি হবে, উন্নয়ন হবে, নানান রকম সুযোগের দরজা এই লাদাখে খুলে যাবে, এই ধরনের অনেক প্রতিশ্রুতি কিন্তু মোদী সরকার দেয়। কিন্তু 2025-এর বাস্তবতা আজকে কি দেখলাম? আজকে লাদাখ জ্বলতিছে, লাদাখ আগুনে পুড়তিছে। তো দর্শক বন্ধুরা, লাদাখের এই আন্দোলনের পিছনের মাস্টার মাইন্ডকে, এই আন্দোলন কেন হচ্ছে, এই আন্দোলন কিভাবে এরকম ভাবে ছড়াই গেল, এবং ভবিষ্যতে এই আন্দোলনকে কেন্দ্র করে বিজেপি সরকার কি কি পদক্ষেপ নেবে, এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গেই থাকেন। তো দর্শক বন্ধুরা, এবার জানার চেষ্টা করি এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে। দেখেন, আমাদের জেনারেশনের যারা আছেন তারা অন্তত সবাই বলিউডের বিখ্যাত 3 ইডিয়ট সিনেমাটা দেখে থাকছেন। তো এই 3 ইডিয়ট সিনেমায় আমির খান যে চরিত্রে অভিনয় করে, ফুংসুক ওয়াংরু, সিনেমার ওই ফুংসুক ওয়াংরুই বাস্তব জীবনের হচ্ছে সোনম ওয়াংচুক। তো এই সোনম ওয়াংচুক এমন একজন ব্যক্তিত্ব, একজন এক্সট্রা অর্ডিনারি একজন ব্যক্তিত্ব হওয়ার পরেও তিনি কিন্তু তার জ্ঞান লাদাখের সাধারণ ছাত্রদের মাঝে বিলিয়ে দিচ্ছে নীরবে নিভৃতে। তো এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই সোনম ওয়াংচুক। তো দেখেন দর্শক বন্ধুরা, সিনেমায় ফুংসুক ওয়াংরু চতুরের সাথে পেরে উঠলেও বাস্তব জীবনে সোনম ওয়াংচুক, ভারতীয় রাজনীতি, বিজেপি সরকার এদের সাথে কিন্তু পেরে উঠবে না। পরিশেষে একটি কথাই আপনাদেরকে বলতে পারি, এই আন্দোলনের মাস্টার মাইন্ড সোনম ওয়াংচুক, যিনি গান্ধীজির অহিংস আন্দোলনের অনুসারী, এবং উনি কিন্তু গত 6 বছর ধরে এই লাদাখকে নিয়ে তার কিন্তু অহিংস প্রোটেস্ট বা আন্দোলন করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবার আসি এই আন্দোলন কেন হচ্ছে, কি ডিমান্ড নিয়ে তারা এই আন্দোলন করতেছে। 2019 সালে বিজেপি সরকার, মোদী সরকার যখন জম্মু এন্ড কাশ্মীরের উপরে যে আর্টিকেল 370 জারি করা আছে সেটা কিন্তু স্থগিত করে একটা জম্মু এন্ড কাশ্মীরকে আলাদা এবং লাদাখকে আলাদা একটা টেরিটরি হিসেবে শাসন করতে থাকে, টেরিটরি ইউনিয়ন হিসেবে শাসন করতে থাকে। মানে ওখানকার জনগণের কোনো ভোটে কোনো স্থানীয় প্রতিনিধি কিন্তু নির্বাচিত হবে না, ওখানকার শাসন কাজ পরিচালনা করবে ভারতের কেন্দ্রীয় সরকার, মানে বিজেপি সরকার। তো এই আন্দোলনের এই সোনম ওয়াংচুক 4টা দাবি নিয়ে মাঠে নামে। সেই 2019 সাল থেকে 4টা দাবি নিয়ে কিন্তু সে প্রোটেস্ট করতে থাকে। তো সেই 4টা দাবির ভিতর কি? 1 নম্বর দাবিটা হচ্ছে স্টেটহুড, মানে রাজ্যের, ভারতের যে অন্যান্য অঙ্গরাজ্য আছে ঠিক এরকম একটা আলাদা একটা রাষ্ট্র, মানে স্টেটের দাবিতে তারা আন্দোলন শুরু করে। এটা হচ্ছে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি থাকে তাদের, একটা সংবিধানের একটা সম্ভবত পয়েন্ট আছে 6 শিডিউল। তো এই 6 শিডিউলের ভিতর অন্তর্ভুক্তি করার জন্য তারা হচ্ছে চেষ্টা করে, 2 নম্বর দাবি তুলে। 3 নম্বর দাবিটা তারা করে যে সেখানকার যে সরকারি চাকরি আছে সেই সরকারি চাকরিতে স্থানীয় ছেলে পেলে বা স্থানীয় জনগণের অংশগ্রহণটা একটু বেশি যাতে হয়, এটা হচ্ছে 3 নম্বর দাবি। আর 4 নম্বর দাবিটা থাকে স্থানীয় সরকার ব্যবস্থা গঠন করার জন্য, মানে স্থানীয় লোকজন তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, তারা স্থানীয় বিভিন্ন ডিসিশন মেকিং এ ভূমিকা পালন করবে। জাস্ট এই 4টা দাবি নিয়ে এই সোনম ওয়াংচুক আন্দোলন শুরু করে। তো দর্শক বন্ধুরা, এবারে এই আন্দোলনটা কিভাবে ছড়িয়ে পড়লো এই বিষয়টাই আসি। সোনম ওয়াংচুক 10 সেপ্টেম্বর থেকে এই আন্দোলনের জন্য মানে অনশন কর্মসূচি ঘোষণা করে, যেটা একটা একেবারে অহিংস একটা কর্মসূচি। তো এই সোনম ওয়াংচুক বিভিন্ন কর্মসূচি নিয়ে, যেমন মানববন্ধন, অনশন, এই ধরনের অহিংস কর্মসূচি নিয়ে কিন্তু তার দাবি দাওয়াগুলা কিন্তু কেন্দ্রীয় সরকারকে কিন্তু জানাই আসতেছে। 2025 সেপ্টেম্বরের 10 তারিখ থেকে উনি কিন্তু হাঙ্গার স্ট্রাইক, যেটাকে আমরা বাংলায় বলতে পারি আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করে। তো এই কর্মসূচিতে তার সাথে আরো অনেক জনগণ কিন্তু শরিক হয়। তো গত 21 সেপ্টেম্বর সেখান থেকে 2 জন লোক গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে পড়ে, এবং তারা এতদিন ধরে যে তাদের হচ্ছে অনশন কর্মসূচি পালন করে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো মাথা ব্যথাই নাই। পরিশেষে 24 সেপ্টেম্বর এই আন্দোলনের অংশ হিসেবে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে, এবং পুলিশের গাড়ি, তারপরে আপনার হচ্ছে বিজেপির অফিস, সিআরপিএফ এর গাড়ি, এই সকল গাড়িগুলা পুড়াই দেয়, এবং এই আন্দোলনটা এক ধরনের সহিংসতা কিন্তু ছড়াই পড়ে। পরিশেষে সোনম ওয়াংচুক উনি কিন্তু বিবৃতি দিয়ে বলে দিয়েছে যে না, এইসব সহিংসতার সঙ্গে তাদের কোনো হাত নেই, এবং এইসব সহিংসতার কারণে উনি কিন্তু এই আন্দোলনটাকে স্থগিত করে দেয়, এবং বর্তমানে বিজেপি সরকার কিন্তু লাদাখে কারফিউ জারি করে। তো
তো এইভাবে ছড়াই পড়ে লাদাখের এই আন্দোলন। তো দর্শক বন্ধুরা, এবার আসি এই আন্দোলনটাকে বিজেপি কিভাবে হ্যান্ডেল করবে। তো তথাকথিত বিজেপির স্ট্র্যাটেজি আমরা তো জেনেই থাকি। কি বিজেপির স্ট্র্যাটেজি, সেটা কি, যে কেউ যদি ধরেন জম্মু এন্ড কাশ্মীরে আন্দোলন করে তো তাকে বানাই দাও যে এরা হচ্ছে পাকিস্তানি এজেন্ট। লাদাখে আন্দোলন করতেছে চায়নার কাছে, এরা হচ্ছে চায়নার এজেন্ট। কেউ যদি পাঞ্জাবে যদি আন্দোলন করে বা প্রোটেস্ট শুরু করে কোনো বিষয়কে নিয়ে, তাকে লাগাই দাও, ট্যাগ দিয়ে দাও, সে হচ্ছে খালিস্তানপন্থী। কেউ যদি কেউ যদি পশ্চিমবঙ্গে বা কলকাতায় আন্দোলন করে তো তাকে লাগাই দেয় সে হচ্ছে বাংলাদেশি ইনফ্লুয়েন্সে সে আন্দোলন শুরু করছে। কেউ যদি উত্তরাখণ্ডে আন্দোলন করে তো লাগাই দাও সে হচ্ছে নেপালের ইনফ্লুয়েন্সে সে এই আন্দোলনটা শুরু করছে। তো অ্যাকচুয়ালি বিজেপির এই ধরনের স্ট্র্যাটেজি দেখে কি বোঝা যায়, বিজেপি কিন্তু এই সোনম ওয়াংচুক কিন্তু 2019 সাল বা তার আগে কিন্তু মোদির সমর্থকই ছিল। তার বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে কিন্তু আমরা এটা বুঝতে পারি। কিন্তু 2019 সালের পর থেকে উনি যখন এই প্রোটেস্ট শুরু করলো, তারপর থেকে এই সোনম ওয়াংচুককে কিন্তু এক ধরনের ট্যাগ লাগানো হচ্ছে, উনি চাইনিজ এজেন্ট। তো দর্শক বন্ধুরা, এই ধরনের বিজেপির এই কর্মকাণ্ডে আমরা কি বুঝতে পারি, যে ভারত সরকার, বিজেপি সরকার এতই দুর্বল যে পার্শ্ববর্তী দেশ এরা তাদের দেশকে অস্থিতিশীল করতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।